অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। তোর লাশে কসম দোস্ত, খোদার কসম, তোর খুনিকে নিজের হাতে শাস্তি দেব আমি। ইমামা ওয়াসিম তাকে কষ্ট দেওয়া মানুষগুলোকে ছাড় দেয় না, সেও ছাড় পাবে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সোজা হলো ইমামা। ভেজা চোখের তারায় দাউ দাউ করছে প্রতিশোধের আগুন। সে আলতো করে কারিবের হাতটা রেখে দিল। শেষবারের মতো আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কারিবের রক্তশূন্য হাতের ওপর। ইমামা বুক ভরে নিঃশ্বাস টেনে উঠে দাঁড়ালো। তারপর আর কারুর দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আছড়ে পড়া আতঙ্কে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করেছে ইতিমধ্যে। খুনসুটি করে উঠে আসা ভয় বাদামি রঙের মণিযুগল গ্রাস করে অসীম অন্ধকার টেনে ধরেছে নিষ্পৃহ অক্ষিপটে। ভীতশ্রান্ত হৃৎস্পন্দনে কাঁপছে চোয়ালের মাংসপেশি। অস্থির চিত্তে পায়চারি করছে লোকটা। ফোনের ওপাশ হতে ভেসে আসছে অবিশ্রাম বন্য হুঙ্কার। আমি তো শুধু ভয় দেখাতে বলেছিলাম, ছেলেটা মারা গেল কি করে? হা, I will kill you. I swear, I will both of you. কপালের কার্নিশ প্রান্তে সরু পথ তৈরি করে শীতল ঘাম গড়িয়ে পড়ল। লোকটা কাঁপা কাঁপা গলায় কিছু বলার চেষ্টা করল। বা তাকে থামিয়ে দিয়ে ধৈর্যচ্যুত কণ্ঠে আবারও ভেসে এলো গর্জন। I don't need any fucking explanation. Just tell me, what did he did with him? Just tell me. ছেলেটা মারা কেন গেলে? আমি চাইনি ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক। আমি শুধু বলেছিলাম ভয় দেখিয়ে ছেলেটার মাথা থেকে এসব ভূত দূর করার জন্য। দেন ওয়াই শি ইজ ক্রাইং? জাস্ট টেল মি ড্রামেট। লোকটা আবারও নিজেকে নির্দোষ সাব্যস্ত করার চেষ্টা করল। দৃঢ়তাপূর্ণ কণ্ঠে বলতে চাইল, বস, সত্যি বলছি, ও শুধু ভয় দেখিয়েছে। আমি সাথে ছিলাম, ট্রাস্ট মি। ছেলেটা খুব সুন্দর করে মেনেও নিয়েছিল, কিন্তু হঠাৎ এমন কাজ করে বসবে তা অকল্পনীয়। এমনটা করবে জানলে আমি সর্বক্ষণ চোখে চোখে রাখতাম। ভাঙচুরের আওয়াজ ভেসে আসছে ওপাশ থেকে। কাঁচ ভাঙার ক্র্যাচ ক্র্যাচ শব্দে কপাল খিচে কান থেকে ফোন সরিয়ে নিল লোকটা। ওপাশে ধ্বংসাত্মক তাণ্ডব চালাতে থাকা রক্তপিপাসু চিৎকার করে উঠল, ইটস নট সুইসাইড, ইটস আ মার্ডার, ইউ ফাকিং ইডিয়েট। রক্তঝরা ক্রোধে ফুঁসতে থাকা ব্যক্তিটির ঝাঝালো কণ্ঠের হুঙ্কারে লোকটার পুরো ভ্রুজোড়া কুঁচকে উঠল। ঘোর বিস্ময় কুয়াশার মতো ঘিরে ধরল চারপাশ থেকে। জাফরনের মতো শোভনীয় উষ্ণ লাজের পেলব মুখে ঘোর দুশ্চিন্তার ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। 2 দিন সময় দিলাম, 2 দিনের ভেতর বাস্টারটাকে আমার চাই। ভারী কণ্ঠের শব্দগুলো কর্ণগুহে পৌঁছে দানবীয় তীব্রতা ছড়িয়ে দেওয়ার আগেই কটকট শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন হলো। লোকটার কপালের ভাঁজ আরও গভীর হয়ে উঠল। সে গম্ভীর নিঃশ্বাস ফেলে পিছন ঘুরতে যাবে তখনই ছুটে আসা ইমামা অসাবধানতার জন্য ধাক্কা খেল কালো লেডারের জ্যাকেট পরিহিষ্ট লোকটার সুবলিত পুরুষ্ঠ হাতের সম্মুখের অংশে। গোধূলি রঙা চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে বেখেয়ালি দ্রুত গতিতে লোকটাকে সরি বলে ছুটে গেটের দিকে গেল ইমামা। গ্রীবা সামান্য বাঁকিয়ে দীঘল বিস্ময়ের চাহনিতে লোকটা চেয়ে আছে ইমামার দিকে। ঠিক তখনই ভেতর থেকে উৎকণ্ঠিত মুখে ছুটে এলো ইব্রাত। কিন্তু অপরিচিতের উচ্চতা আর জিমে গড়া শরীর যেন সঙ্গে সঙ্গে দৃষ্টি কাড়ল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে দেশীয় নয়। গায়ের রং গমের মতো চাপা উজ্জ্বল, আর সবচেয়ে দৃষ্টিনন্দন হলো দুটি বাদামি চোখ। ইব্রাত বেহায়ার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এদিকে লোকটা ফোন কানে নিয়ে সরে গিয়ে সাইডে দাঁড়ালো। বিশ্রামহীন ফোনটা বারবার ব্রিপ ব্রিপ শব্দ করেই চলেছে। ইমামা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, অথচ কোথাও খালি অটো বা সিএনজি চোখে পড়ছে না। নিজের গাড়ি নিয়েই এসেছিল সে, কিন্তু এখন সেটি নিতে গেলে ইমান ওয়াসিম টের পেয়ে যাবে, যা সে একদম চায় না। কারিবের দাফনের কাজে ব্যস্ত থাকায় হয়তো এখনও বুঝে ওঠেননি যে ইমামা বাইরে বেরিয়ে পড়েছে। বুকের ভেতর অস্থিরতার টিপটিপ শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ একটি গাড়ি এসে থামল তার সামনে। চমকে উঠে ইমামা দেখল প্রফেসর আনাম। গ্লাস নামিয়ে তিনি শান্ত স্বরে বললেন, কোথায় যাবে? চল, আমি ড্রপ করে দিচ্ছি। জড়তা কাজ করলেও ইমামা বেশিক্ষণ ভাবল না। তাকে এখনই অফিসার মাহেশের সঙ্গে কথা বলতে হবে। সেদিন এত কথা হলেও নাম্বার নেওয়া হয়নি, নয়তো ফোনেই সব বলা যেত। কারিবের খুনের বিষয়ে জানানোটাই এখন সবচেয়ে জরুরি। সে গাড়িতে উঠতে যাওয়ার সময় ফোনটা আবার বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে তেড়ে ফুঁড়ে ভেসে এলো হুঙ্কার, ডোন্ট গো উইথ হিম, আই সেড ডোন্ট গো উইথ হিম। ইমামা জানে এটা সুরাকার নয়। সুরাকার কখনো ফোন করে না, আর তার শীতল কণ্ঠে এমন ঝাঁজও নেই।
এই মুহূর্তে কিছু বলার অবস্থায় ছিল না ইমামা। ফোন কেটে দ্রুত গাড়িতে উঠে বসল। অনবরত ঘাম ঝরছে, হাঁপিয়ে উঠছে শরীর। এক ঝলক ইমামার উৎকণ্ঠিত মুখের দিকে তাকিয়ে প্রফেসর আনাম গাড়ি স্টার্ট দিলেন। সেদিন অফিসার মাহেশ একটি আশ্রমের ঠিকানা দিয়েছিলেন, জানিয়েছিলেন সেখানেই তাকে পাওয়া যাবে। কেন একজন এত বড় অফিসার আশ্রমে থাকেন সে প্রশ্নটা আর করা হয়নি ইমামার। ইমামার মাথায় একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কী শত্রুতা তার সঙ্গে সুরাকারের? কেন সে এমন হুমকি দিচ্ছে যে ইমামার কাছের মানুষগুলোকে একে একে কেড়ে নেবে? কেবল তাকে কষ্ট দেওয়ার জন্যই কি কারিবের মতো নির্দোষ এক ছেলেকে নির্মমভাবে মেরে ফেলল? কি চাইছে আসলে এই সুরাকার? চিন্তার জালে জড়াজড়ি হয়ে ইমামা এতটাই গভীরে তলিয়ে গেছিল যে খেয়ালই করেনি যে প্রফেসর আনাম তার দিকে কাতর, নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি গিয়ে থামল এক আশ্রমের সামনে। ইমামা তাড়াহুড়ো করে নেমে ভেতরে ঢুকে গেল। অফিসার মাহেশের নাম বলতেই জানা গেল তিনি আশ্রমের পেছনের লেকের ধারে মাছ ধরছেন। এই নীরব একাকিত্বময় জীবনেই মাছ ধরাই তার একমাত্র সঙ্গী। অবসরে তিনি সবসময় এ কাজেই ডুবে থাকেন। ইমামাকে দেখে অফিসার মাহেশ খানিকটা অবাক হলেও কিছু বলার সুযোগ পেলেন না। ইমামা নিঃশ্বাস ফেলার ফাঁক না রেখে আজকের সব ঘটনা খুলে বলল। মেসেজগুলোও দেখালো। মেসেজগুলো পড়েই অফিসার মাহেশের কপাল কুঁচকে গেল। তার তীক্ষ্ণ দৃষ্টি ইমামার ভেতরটাকে কাঁপিয়ে তুলল। ইমামার কণ্ঠ কেঁপে উঠল। আপনারও কি মনে হয় আমার জন্যই কারিব মারা গেছে? অফিসার মাহেশ ধীরে বর্ষা রেখে ঘাটে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বললেন, আপনার কোনো পাস্ট আছে মিস ইমামা? ইমামা মাথা নাড়ল। না। পূর্বে কোনো প্রেমঘটিত সম্পর্ক? না, আমার জীবনের ফার্স্ট লাভ এখনও আসেনি। বিষয়টা খুব অদ্ভুত নয়? আপনার কোনো অতীত নেই কোনো প্রণয় ঘটিত সম্পর্ক, অথচ দুজন সাইকো আপনার পিছনে লেগে আছে। আর তারা এতটাই ধূর্ত যে স্পেশাল ফোর্সও তাদের নাগাল পারছে না, ছুঁতে পারছে না। ইমামা মাথায় হাত চাপা দিয়ে অফিসার মাহেশের পাশে বসে পড়ল। ক্লান্ত, ভেঙে পড়া সুরে বলল, আমি জানি না, আমি সত্যি কিছু জানি না অফিসার। শুধু জানি কারিব আত্মহত্যা করেনি। ভয় দেখিয়ে কেউ ওকে মরতে বাধ্য করেছে। আত্মহত্যা করার মতো ছেলে কারিব না। আমি জানি না কার সাথে আমার এত বড় শত্রুতা। এটাও জানি না কেন সে এমনটা করছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে অফিসার, সব কিছু। অফিসার মাহেশ ইমামার মনের অবস্থা বুঝতে পেরে এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। প্রাইভেট নাম্বার দুটি শনাক্ত করা সম্ভব হয়নি, তবু কল রুটের মাধ্যমে তাদের লোকেশন নিরূপণ করা গেছে। যদিও এটা শুধু একটি ক্লু, এককভাবে তাদের ধরতে পর্যাপ্ত নয়। আপনার বর্ণনা অনুযায়ী যে সুরাকার, তার লোকেশন বাংলাদেশে, আর অপর নম্বরটির লোকেশন ইটালি দেখায়। ইমামা চমকে উঠে প্রশ্ন ছুড়ে বলে, ইটালিতে থাকে? অফিসার ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইমামা গভীর ভাবনায় ডুবে গিয়ে ধীর গলায় বলে, যেই হোক না কেন, আমার মনে হয় না সে আমার ক্ষতি করতে চাইছে। বরং সে এমন কিছু জানে যা আমি জানি না, আর সেটাই প্রতিবার জানাতে চাইছে আমাকে। অফিসার উত্তর দেয়, সেটা হয়তো ডিএনএ টেস্ট রিপোর্ট এলে বোঝা যাবে। ইমামা কপাল কুঁচকে আবার বলে, কিন্তু যদি আমার ধারণা সত্যিই হয় তাহলে তার লাভটা কোথায়? ঠান্ডা স্বরে অফিসার বলে, আপনার পরিচয় ফিরিয়ে দেওয়াই হয়তো তার লাভ। চোখ গেঁথে তাকায় ইমামা। কিন্তু কেন? মাহেশ মৃদু হেসে মাথা নেড়েই বলেন, ওটা কেবল সেই সাইকোটাই বলতে পারবে। আমরা কি কোনোদিন এই সাইকোদের ধরতে পারবো না? পারবো। হাউ? মাহেশ ঠোঁটে একচিলে মৃদু রহস্যময় হাসি টেনে বলেন, আই হ্যাভ আ প্ল্যান। ইমামা চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে ফিসফিস করে, অলসো আই হ্যাভ আ। ওরা চোখে চোখে কথা বলল। তারপর হঠাৎ করেই দুজনে হেসে উঠল। অফিসার মাহেশ একটু কাছে এসে বসল। ইমামা ভ্রু উঁচু করে তার দিকে তাকাতেই তিনি ভ্রু নাচালেন। ইমামা স্বাভাবিক হলো, জোরপূর্বক খানিকটা হাসি ফোটানোর চেষ্টা করল ওষ্ঠপুটে। অফিসার মাহেশ নিচু গলায় বললেন, আশা করি দুই ঢিলে দুই পাখি মরবে এবার। ইমামার হাসি পেল, তবে সে হাসল না। হঠাৎ গম্ভীর হয়ে জানতে চাইল, একজনের ইনফরমেশন চেয়েছিলাম যে, ওই বিষয়ে কিছু জানা গিয়েছে? অফিসার পানিতে আবারও বর্ষা ছুড়ল। অত্যন্ত গুরুত্বভঙ্গিতে মাছ ধরতে ধরতে নিরেট ঠান্ডা গলায় বলল, সেদিনের পার্টি থেকে কার্যকর কিছুই মেলেনি। ইতালি থেকে আসা ভিআইপি অতিথিদের সবাই ছিল আন্ডারগ্রাউন্ড জগতের ভয়ঙ্কর সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। বিশেষ নিরাপত্তার আড়ালে তাদের আনা হয়েছিল। অথচ প্রাইভেসির অজুহাতে স্বরাষ্ট্রমন্ত্রী অতিথিদের লিস্ট তো দূরের কথা, সিসিটিভি ফুটেজও আমাদের দেননি। শুধু একবার তদন্তের স্বার্থে দেখতে দেওয়া হয়েছিল। তবু গুপ্তচরদের সূত্রে জানা যায়, তারা পরদিন ভোরেই প্রাইভেট জেট করে ইতালি ফিরে গেছে। আর সেই অতিথিদের ভেতরে ছিল ইতালির সবচেয়ে প্রভাবশালী নাম ড্রাগন গ্রুপের লিডার। আপনার বর্ণনা ও ফিট অনুযায়ী কেবল তারই বৈশিষ্ট্য মিলে যাচ্ছে।
ইমামা চমকে উঠল। তার নাম? ইন্ডাস্ট্রিতে সবাই তাকে চেনে আরকে নামে। আন্ডারগ্রাউন্ডে সে পরিচিত মাফিয়া হিসেবে। তার সাম্রাজ্যে সে ড্র্যাগন লিডার, আর শত্রুরা তাকে ডাকে ব্লাডি বিস্ট। একজন মানুষের এতগুলো নাম, তার আসল পরিচয় কি? অফিসার ঠান্ডা হাসল। ওটা কেবল সেই বলতে পারবে। মানে, তার প্রকৃত পরিচয় কেউ জানে না? ঠিক তা নয়, যতটুকু জানার অনুমতি দেওয়া হয়েছে ততটুকুই আমরা জানি। যেটা আড়ালে রাখা হয়েছে সেটা জানতে দেওয়া হয়নি। তাই তার আসল পরিচয়টা আজও অন্ধকারেই রয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে ইমামা হঠাৎ জিজ্ঞেস করল, গুগলে কোনো ছবি নেই? অফিসার এবার কণ্ঠ নামিয়ে বলল, অনলাইনে ছবি কেবল তাদেরই থাকে যারা নিজেকে প্রকাশ করতে চায়। কিন্তু সে একেবারেই অদৃশ্য মানুষ। সবাই তার নাম জানে, তার ক্ষমতার গল্প জানে, শত্রুরা তার ভয়ে কাঁপে। কিন্তু বাস্তবে কে সে তা আজও কেউ জানে না। অদ্ভুত? একদমই নয়। অনেকেই আছেন যারা নিজেকে সামনে আনতে বা জাহির করতে পছন্দ করেন না। একটু খোঁজ নিলেই দেখা যাবে আজও বহু শীর্ষস্থানীয় কোম্পানি আছে যাদের সুনাম ও র্যাঙ্কিং বিশ্বমানের, কিন্তু মালিকদের ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ্যে নেই। একইভাবে আন্ডারগ্রাউন্ড দুনিয়ায়ও অসংখ্য মাফিয়া ডন আছে যাদের নামে শহর কাঁপে, অথচ তাদের মুখ দেখাই যায় না। ইমামা এবার একেবারেই নিশ্চুপ হয়ে গেল। সবকিছুই আরও বেশি রহস্যে আচ্ছন্ন হয়ে ধোঁয়াটে হয়ে উঠছে ক্রমে। তার ভাবনার সুতো হঠাৎই ছিঁড়ে গেল অফিসারের উচ্ছ্বাসে। বড়সড় এক মাছ ধরা পড়েছে বড়শিতে। মাছটাকে রেখে হাত মুছে অফিসার আকস্মিকভাবে এগিয়ে এলো ইমামার দিকে। তারপর হঠাৎ এমন ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরল, যদিও শরীরে স্পর্শ করল না, তবে এতটাই কাছে এলো যাতে করে লেকের অপর প্রান্তে দেয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক মাম্মার লোক কিংবা আশ্রমের পেছনের সিসিটিভি হ্যাক করে ইটালি বসে স্ক্রিনে তাকিয়ে থাকা লোকটা, দুজনের কাছেই মনে হয় অফিসার সত্যিই ইমামাকে আলিঙ্গন করেছে। ব্ল্যাক মাম্মায় বসে থাকা লোকটার হাতের রগগুলো তীব্র ক্রোধে ফেটে উঠতে লাগলো এই দৃষ্টি অবলোকন করে। বাঁ হাতের পিঠে খচিত ভয়ঙ্কর সাপের ট্যাটুটি যেন রক্তিম রোষে জীবন্ত হয়ে উঠতে চাইছে। অন্যদিকে স্ক্রিনের ওপাশে ইটালিতে বসে থাকা লোকটার সমুদ্রনীল চোখ থেকে ঝরে পড়তে লাগলো অগ্নিশিখার দহন। ইমামা বিদায় নিয়ে পা বাড়াতেই পিছন থেকে ডাক ভেসে এলো, হেই বিউটিফুল। ইমামা ঘুরে দাঁড়ালো, দৃঢ়তাপূর্ণ কণ্ঠে বলল, ইটস ইমামা। অফিসার মাহেশ দাঁত চেপে এক চিলতে হাসল। হাসতেই গালের ডিম্পেল যেন সৌন্দর্য বিস্তারের খেলায় মেতে উঠল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাথার চুল চুলকাতে হেসেই বলল, উপস, সরি ইমামা। ইমামা ঠান্ডা স্বরে আবারও বলল, মিস ইমামা, আমরা না বন্ধু না আত্মীয়। মাহেশ চোখ টিপে জবাব দিল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ আছে? শাট দ্য ফাক আপ অফিসার। অফিসার আবারও হেসে উঠল। তারপর হঠাৎ গম্ভীর ভঙ্গিতে বলল, জাস্ট কিডিং। আপনার সেই ফেভারিট রাইটারটা কি যেন নাম? ক্যালভিন কোহিলু। হ্যাঁ, সিকে। ওকে নিয়ে কাল একটু রিসার্চ করলাম, দেখলাম গত 2 বছরে তার একটাও নতুন বই বের হয়নি। অথচ নেটে তার বই নিয়ে তুমুল আলোচনা। পাঠকেরা পাগলের মতো অপেক্ষায়, তবুও তার দেখা নেই। বেস্ট সেলার অ্যাওয়ার্ড শোতেও তাকে দেখা যায়নি। হঠাৎ করেই গায়েব হয়ে গেল এত বড় লেখক, কেমন অদ্ভুত না? হ্যাঁ, বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। আচ্ছা, কাল দেখা হচ্ছে তবে। আশ্রম থেকে বেরিয়ে ইমামা দেখতে পেল প্রফেসর আনান তখনও দাঁড়িয়ে আছে। ইমামাকে দেখামাত্র উনি এগিয়ে এলেন, বললেন, ইমামা, লেট মি ড্রপ ইউ। ইমামা কাঠিন্য সদাচেজি মুখে বলল, আই ক্যান ম্যানেজ। হোয়াইট র। ইমামা হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে যোজন যোজন দূরত্ব থাকে। আশা রাখছি সেটুকু দূরত্ব আপনি বজায় রাখবেন। প্রফেসর আনামের চোখে মুখে ব্যথা ফুটে উঠল। তিনি আহত কণ্ঠে বললেন, আমি তোমাকে ভালোবাসি ইমামা। ইমামার চোয়াল শক্ত, কণ্ঠে কঠোরতা। আমি আপনাকে ভালোবাসি না স্যার, বিষয়টা আমি আগেও ক্লিয়ার করেছি। প্রফেসরের কণ্ঠে ব্যর্থতা ফুটে উঠেছে। দুচোখ সজল হয়ে আসে। আমার মন কেন মানে না ইমামা, বলতে পারবে? যে মন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাকে প্রজ্বলিত করা উচিত, কারণ অনিয়ন্ত্রিত মন নিজেকে ধ্বংস করার আগেই আপনাকেও ভগ্ন গোল করতে পারে। শক্ত গলায় কথাগুলো বলে একটা সিএনজিতে উঠে চলে গেল ইমামা। প্রফেসর আনাম ভেজা দৃষ্টিতে তাকিয়ে থাকে ব্যস্ত রাস্তার দিকে। এক ফোঁটা গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ক্লান্ত শরীরটাকে টেনে রুমে ঢুকল ইমামা। আশ্রম থেকে সে গিয়েছিল কারিবের কবরস্থানে। সেখানেও কেউ তার সঙ্গে কথা বলেনি। ফিরে এসে ফোনটা দেখল, না, কোনো নাম্বার থেকে আর কল বা মেসেজ আসেনি। জামাকাপড় হাতে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। এই বাস্তবতার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখন তার চাই এক লম্বা ঘুম, আর তার আগে দরকার গোসল। সিঙ্কের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ইমামা। চোখের সামনে ভেসে ওঠে তাদের স্মৃতিমাখা দিনগুলো, কারিবের হাসি মাখা মুখ। এই দুনিয়ায় সময়ের সাথে সাথে গুরুত্ব হারিয়ে যায়,
কেউ কারো কাছে আর সেই প্রথম দিনের মতো থাকে না, অথচ ইমামা পেয়েছিল। 7টা বছর ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই নির্দোষ ছেলেটা তাকে প্রথম দিনের মতোই গুরুত্ব দিয়েছিল, অথচ আজ তার কারণেই ছেলেটাকে মরতে হলো। ইমামার হাতে ধরা ছিল ছোট্ট সাদা একটা ফুল। হঠাৎ হাত ফসকে তা বাথটাবে পড়ে গেল। মুহূর্তেই ফুলটা গলে গেল পানির সাথে। বিস্ময়ে আটকে উঠল ইমামা। দ্রুত ছুটে গিয়ে বারান্দা থেকে আরও 2টো ফুল এনে বাথটাবে ফেলল। কিন্তু একই ঘটনা ঘটল, ফুলগুলো মুহূর্তেই গলে গেল। বুক কেঁপে উঠল ওর। তবে কি কেউ বাথটাবের পানিতে অ্যাসিড ঢেলে রেখেছে? অস্থির হাতে ট্যাপ চালিয়ে বাথটাবটা ফ্ল্যাশ করে দিল ইমামা। নতুন করে পানি ভরে দেখল এবার আর তেমন কিছু ঘটল না। তবুও তার ভেতরটা কেমন অদ্ভুত অশনি আশঙ্কায় ভারী হয়ে ওঠে। ইমামা ভয়ে কাঁপতে কাঁপতে শাওয়ার নিয়ে রুমে ফিরল। বুকের ভেতরটা এখনও হিম হয়ে আছে। মুখে সেরাম মাখতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে করে এক ফোঁটা সেরাম বেডশিটের উপর ফেলল। মুহূর্তেই বেডশিটের কাপড়টা পুড়ে গেল। ধোঁয়া উঠতে লাগলো। আটকে উঠে হাত কাঁপতে লাগলো ওর থরথর করে। শিশিটা হাত থেকে ছিটকে সোফার উপর পড়তেই সঙ্গে সঙ্গে সোফার কভারও জ্বলসে গেল। ঠিক তখনই ইমামার ফোন বেজে উঠল। কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সেই ভারী ফিসফিস কণ্ঠ। বলেছিলাম তুমি মুক্ত, স্বাধীন পাখি, কিন্তু তোমার আকাশ আমার খাঁচা। মালিকের কথার অবাধ্য হয়েও না সুখ পাখি, জ্বলসে যাবে একেবারে। আমি মানুষটা একটুও ভালো নয়, আই রিপিট, জ্বলসে যাবে। আমি মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। শহরে যেন সাইকোপ্যাথের মেলা। গত কয়েক সপ্তাহে 2 দিন পরপরই উদ্ধার হচ্ছে 16 বছর বয়সী মেয়েদের বিকৃত মরদেহ। প্রতিটি লাশেই মিলছে একই ঢাঁচ, একই কায়দায় কাটাছেঁড়া, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কোনো মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলারের উপস্থিতির। আজ সকালে শহরের উপকণ্ঠে থেকে উদ্ধার হয়েছে আরেক প্রতিতার পচা গলিত লাশ। এবারও মুখাবয়ব বিকৃত, চোয়াল থেকে দাঁত উপড়ে ফেলা, ঠোঁট কাটা। তবে শরীরে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। পুলিশের ধারণা এর পেছনে হয়তো কোনো সাইকোপ্যাথ অথবা কোনো মানি বিষাদে পুড়ে যাওয়া সিরিয়াল কিলার লুকিয়ে আছে। বিস্তারিত জানতে সাথে থাকুন। ঘড়িতে তখন 11:45। ইমামা ভেতরের চাপা ভারী নিঃশ্বাস নির্গত করে রিমোট চেপে টিভি অফ করে দেয়। জড়তপ্ত শরীর এখনও বেশ দুর্বল। বুকের সাথে চেপে ধরা সাইকো থ্রিলার বইটা সম্মুখে উন্মুক্ত করে ফের নজর বোলালো সোভিয়েত রাশিয়ার কুখ্যাত সাইকোপ্যাথ আন্দ্রে চিকাতিলের উদ্দেশ্যে দ্য কিলার বুক অফ সিরিয়াল কিলার্সের লেখক টম ফিলবিনের বলা উক্তিতে। Appearing in public with blood on your hand and face is hardly the kind of thing that will go unnoticed, but it is often the kind of sloppy mistake that ultimately leads to the capture of serial killers. Ted Bundy, when wanted for murder, drove a car at night in Florida without a tail light and was pulled over. David Berkowitz, the son of Sam, carelessly got a parking ticket that led to his capture. Dennis Rader communicated with police via computer, trusting them when he asked whether they could track him electronically. It's easy to wonder if these are just careless mistakes or if some part of these serial killers wants to be stopped. ইমামা বইটা নিজের কাছে রেখে দিয়েছিল। তার ব্যক্তিগত সংগ্রহে এখন এটি একমাত্র বেঁচে থাকা বই। যদি পড়ার জন্য রুমে না আনতো তাহলে হয়তো বাকি বইগুলোর সঙ্গে এটিও আগুনে পুড়ে ছাই হয়ে যেত। ইমামা উঠতে যাচ্ছিল, ঠিক তখনই ফোন বেজে উঠল। সেই প্রাইভেট নাম্বার থেকে কল। সাবলীল ভঙ্গিতে কল রিসিভ করল সে। ওপাশ থেকে গাঢ় ফিসফিস কণ্ঠে ভেসে এলো কিছু ভারী শব্দ। When I used my knife, it brought psychological relief. I know I have to be destroyed. I was a mistake of nature. কলের এই ভয়াবহ বক্তব্য সরাসরি সোভিয়েতের কুখ্যাত সাইকোপ্যাথ আন্দ্রে চিকাতিলের কথার সাথে মিলে যায়। টাইমিংটা এতটাই অদ্ভুত যে বিস্ময়ের কারণ হওয়া উচিত ছিল। কিন্তু ইমামার মুখে ক্লান্তি ছাড়া আর কিছুই নেই। সে এতটাই অবসন্ন যে এখন আর কোনো কিছুই তার ভেতর ঢেউ তুলতে পারছে না। গত 3 দিনে ইমামার জীবনে ঘটে গেছে একের পর এক নৃশংস ভয়াবহতা। সেদিনের সেই অ্যাসিড হামলার পর থেকেই আতঙ্কে তার সারা শরীর কাঁপছে, জ্বরে পড়ছে। ইমামার ভাষায় ওটা কোনো স্বাভাবিক অপরাধী নয়, ওটা একটা দানব। কেউ স্বাভাবিক থেকে এমন নিষ্ঠুর পরিকল্পনা করে কাউকে অ্যাসিডে ডুবিয়ে মারার চেষ্টা করতে পারে? জ্বরে কাবু হয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ইমামার। ইমান ওয়াসিম দিশাহারা। একদিকে সমাজ, দায়িত্ব, অন্যদিকে তার মেয়ে। মেয়ের প্রতি বেশ দুর্বল ইমান ওয়াসিম। মেয়ের এক চিলতে অসুস্থতা ভঙ্গুর করে রাখে তাকে। অন্যদিকে মা হিসেবে মিসেস নিহারিকা একেবারেই অনুভূতিহীন, ভাবলেশহীন। মেয়ের জন্য ইমান ওয়াসিম চিকেন থাই স্যুপ বানানোর ফরমায়েশ দিয়েছিলেন, কিন্তু মিসেস নিহারিকা ঠোঁট বাঁকিয়ে নাখোশ করেন। চোখ রাঙানোতেও কোনো কাজ হয় না। কাজের লোকও সেদিন ছুটির। শেষমেশ বাধ্য হয়ে অনলাইনে খাবার অর্ডার দেন তিনি। পরবর্তীতে ইমান ওয়াসিম নিজ হাতে 1 চামচ ইমামার মুখে তুলে দিতেই ওর মুখাবয়ব বিকৃত হয়ে ওঠে। স্বাদটা ছিল অচেনা, বিদঘুটে। ও খেতে পারেনি আর।
কিছুক্ষণ পর ইমান ওয়াসিম মেয়েকে ঔষধ খাইয়ে বেরিয়ে যেতেই ফোনে আসে এক ভিডিও, সেই প্রাইভেট নাম্বার থেকে। আবারও সেই সুরাকার। স্ক্রিনে দেখা যায় তার প্রিয় পোষাপ্রদর্শ কুকুর রোমিওকে কিভাবে চাপাতির আঘাতে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এরপর সেই মাংস দিয়েই রান্না হচ্ছে স্যুপ। সবকিছু বুঝে যেতে এক মুহূর্তও লাগে না। চোখের দৃষ্টি ফাঁকা হয়ে যায় তৎক্ষণাৎ। গা গুলিতে ওঠে, মুখ শুকিয়ে আসে। পর মুহূর্তেই এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখের ভেতর পুরো হাত ঢুকিয়ে দিতেই খাদ্যনালী নিগড়ে বেরিয়ে আসে সমস্ত খাদ্যকণা। সাইকোটার নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। ইমামার জীবনের সবচেয়ে বড় শখ ছিল ফুল আর বই। সেই ভালোবাসার জন্যই ইমান ওয়াসিম মেয়ের জন্য সুইমিং পুলের পাশে তৈরি করে দিয়েছিলেন এক স্বপ্নের জায়গা, ফুলে ঘেরা ব্যক্তিগত লাইব্রেরি। সেখানে বসেই ইমামা খুঁজে পেত নিজের শান্ত রূপ, নিজের পৃথিবী। পড়ন্ত বিকেলের নরম আলোয়, ফুলের গন্ধে আর পাতা উল্টানোর শব্দে ভরে উঠত তার নিঃসঙ্গ সময়। কিন্তু সেই বিকৃত মস্তিষ্কের মানুষটা শান্তিটুকুও ছিনিয়ে নিল। ড্রোনের মাধ্যমে উপর থেকে ফেলে দেওয়া ছোট বোমে মুহূর্তেই আগুনে জ্বলে ছারখার হয়ে গেল ইমামার শখের বাগান আর বইগুলো। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা নিজের স্বপ্ন, শখকে এভাবে পুড়তে দেখে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে সেদিন প্রথমবারের মতো সেই সুরাকারকে কল দেয় ইমামা। কল রিসিভ হতেই অগ্নিবৎ নারী রূপে চিৎকার করে উঠেছিল, তুই কে জানোয়ারের বাচ্চা? তার গগনচুম্বী চিৎকারে অন্ধকারের অভিশপ্ত রাজা অট্টহাসিতে মেতে উঠেছিল। তার অট্টহাসির ঝঙ্কারে ইমামার জ্বরতপ্ত পলকা দেহ থরহরি কম্প করে ওঠে। বিচ্ছিরি হাসির শব্দ কমে আসতেই ভেসে এলো হিমশীতল কণ্ঠ, ম্যাড বিস্ট, আই এম ম্যাড বিস্ট। রক্তঝরা ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে ক্রোধ সংবলিত অশ্রুতে ইমামা ফের চিৎকার করে উঠল, কুত্তার বাচ্চা, তুই শুধু আমার সামনে আয়। আমার রবের কসম, তোর মৃত্যু আমার হাতেই হবে। একবারে নয়, একটু একটু করে তোকে মারব। কোনো উত্তেজনা নেই, রাগ নেই, শুধু বরফ গলা শীতল কণ্ঠ। আমি তো সেদিন থেকেই মরছি রে জান, জ্ঞান ফেরার পর যখন তোকে আমার পাশে পাইনি। এই কে তুই? তোকে চিনি না আমি, কাউকে ছেড়ে আসিনি আমি, আর কতবার বলবো? হঠাৎ শীতল কণ্ঠে ক্রোধের উত্তাল ঢেউ, আমাকে চেনো না? হাঁ, না চিনেই 1 বছর সংসার করে ফেললে, বেড শেয়ার করলে, আমার বাচ্চা পেটে ধরলে। ইমামার পায়ের নিচটা যেন ভূকম্পে কেঁপে উঠল। কি হিংস্র চিৎকার আসে, ছলনাময়ী, আমার সাজানো জীবনটাকে ধ্বংস করার জন্য তোকে প্রতি মুহূর্তে মরতে হবে। আমাকে ধ্বংস করতে গিয়ে তুই নিজেই জ্বলতে যাবি। তোর ধ্বংসের শেষ পাতায় তুই আমার নামই লিখবি, মিলিয়ে নিস। তোমার প্রেমে আমি বহু আগেই ধ্বংস হয়েছি মাই লভ। কটকট শব্দ তুলে কল কেটে গেল। তারপর ইমামার ফোনে সুরাকারের নম্বর থেকে আর কোনো ফোন বা মেসেজ আসেনি, এসেছে অপরটি থেকে। যতবারই কল এসেছে ততবারই তাকে ঠিকমতো খাওয়া দাওয়া ও ওষুধ খাওয়ার জন্য ধমকানো হয়েছে। একজন তাকে আতঙ্কের সুগভীর অন্ধকার গর্তে ফেলে দিচ্ছে, অপরজন তাকে পদে পদে বিস্ময়ের উত্তাল সমুদ্রে ঠেলে দিচ্ছে। এই বিষয়ে অফিসার মহেশের সাথে আলোচনার ফুরসত মেলেনি। সে তার কেস নিয়ে খুবই ব্যস্ত। এবার যা করার ইমামা নিজেই করবে। সে জানে আজ সে যা করতে যাচ্ছে তা বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয়। তবে এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। সে জানিয়ে সন্দিহান নিশ্চিত হওয়ার জন্য তাকে এই কাজটা করতেই হবে। এখন বাজে ঠিক 12টা, ঈগলটির আসার সময় হয়ে গেছে। ইমামা ধীরে উঠে কিচেনে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে কিছু ছোট মাছ নিয়ে। গ্লাভস পরে সেগুলোর উপর নিঃশব্দে বিষ মিশিয়ে জানালার ধারে রেখে দিল, আর নিজে প্রতীক্ষায় বসে রইল। প্রতিদিনের মতোই কর্কশ এক হুঙ্কারে বাতাস ছিঁড়ে এলো ঈগলটি। বিশাল ডানা দুটো ঝাপটাতে ঝাপটাতে নেমে এলো জানালার সামনে। ইমামার বুকের ভেতর কাঁপছে, মনে মনে প্রার্থনা করছে ঈগলটা যেন মাছ না খায়। কিন্তু আজ কিছুটা আলাদা। ঈগলের ঠোঁটে নেই কোনো চিরকুট, নেই কোনো ফুল। তার লম্বা তীক্ষ্ণ ঠোঁটের ফাঁকে ঝুলছে একটুখানি সাদা বিড়াল ছানা। পলকের মধ্যে ঈগলটি সেটাকে ইমামার কোলে ছুঁড়ে দিয়ে জানালায় স্থির হয়ে দাঁড়ালো। চমকে উঠে ইমামা ছানাটিকে বুকের সঙ্গে চেপে ধরল। তারপর তাকালো ঈগলের দিকে, অতঃপর বিষ মাখা মাছের দিকে। ঈগলটি বিষ মাখা মাছের দিকে একবারও ফিরল না, বরং পা দিয়ে ঠেলে নিচে ফেলে দিল। ইমামা শুকনো ঢোক গিলল। ভেতরে ভেতরে কিছুটা স্বস্তি পায়। ও নেড়ে চেড়ে বিড়াল ছানাকে দেখতে থাকে। তখনই কর্কশ শব্দে তুলে আবারও যান্ত্রিক ফোনটা বেজে উঠল। দক্ষিণা বাতাসের ঝাপটায় পর্দা এলোমেলোভাবে উড়ে এসে তার মুখে পড়ে। জানালার গ্রিলে ভুতুড়ে কম্পন। ইমামা শিউরে উঠল। প্রকম্পিত হাতে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে উঠল ভারী কণ্ঠস্বর, আমার পোষা প্রাণী আমার নির্দেশ ছাড়া শিকারেও যায় না সিলিগার। শিরদাঁড়া বেয়ে বরফস্পর্শী শিহরণটা তরতর করে গড়িয়ে পড়ল। অবিদিত অদ্ভুত শঙ্কা মুখ জুড়ে আতঙ্কের ছাপ ফেলে যায়। ইমামা শঙ্কিত মুখে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখতে থাকে। তার মানে কি তার ধারণাই সঠিক? তাকে সার্বক্ষণিক চোখে রাখা হচ্ছে? কিন্তু কে সে? সেই সুরাকার নাকি সেই ক্রিমিনাল?
আর নাকি সে? ডু ইউ লাইক হার? ইমামার চোয়াল শক্ত হলো। সে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রেখে চাপা গলায় বলল, এসবের মানে কি? ক্যাটস আর বেটার দ্যান ডগস ফর গার্লস। গতি হারায় হৃদস্পন্দন। লোকটা কি বোঝালো? তাহলে কি সে? না না, পজিটিভ কিছু ভাবতে চাইল না ইমামা। সে শক্ত গলায় কিছু বলতে যাবে তার আগেই ওপাশের ব্যক্তিটি বলে উঠল, হার নেম ইজ মায়া, জাস্ট লাইক ইউ। একদম মায়া মায়া। আপনি আমার রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছেন? তার স্পষ্ট স্বীকৃতি, ইয়েস বেবি গার্ল। ছি! ইমামার ভেতরটা কামড়ে ধরল তার বদ অভ্যাসের কথা মনে হতেই। অস্বস্তিতে গুম হয়ে আসে মন। সেও যেন পড়তে পারল মেয়েটার ভেতর, জটিল ধাঁধার মতো বুঝতে পারল তার অস্বস্তির কারণ। লোকটা বোধহয় বাঁকা হাসল, সামান্য শব্দ এলো ওপাশ থেকে। সে হেসেই চাতুরি করে বলল, আমি মানুষটা খারাপ হলেও আমার চরিত্র ভালো, আমি কিছুই দেখিনি, রিল্যাক্স। ইমামা তবুও শান্ত হতে পারল না। সে দ্রুত বিড়ালছানাটি বিছানায় রেখে পুরো ঘর জুড়ে আবারও চিরুনি তল্লাশি চালালো। তবে বরাবরের মতো এবারও পরিশ্রম বৃথা, ফলাফল শূন্য। লোকটা হাসছে শব্দ করে। ভারী কণ্ঠের ভয়ঙ্কর হাসি যেন সুর হয়ে কাঁটা দিচ্ছে গায়ে। ইমামা কান চেপে ধুয়ে চিৎকার করে উঠল, কোথায় লুকিয়ে রেখেছেন ক্যারেমা? যেখানে রাখলে তোমার ক্লিয়ার ভিউ দেখা যাবে। ইমামা আবারও চিৎকার করতে যাবে, তখনই বিড়ালছানাটা ছোট ছোট পায়ে লাফিয়ে তার কোলে উঠে বসল। জিভ দিয়ে হাত চাটছে, নাক ঘষছে পেটের সঙ্গে। সে যেন আপ্রাণ বোঝাতে চাইছে সে ভালোবাসা চায়, একটু আদর চায়। স্ফটিক অগ্নির মতো জমে থাকা ক্রোধে হঠাৎ নেমে এলো নরম বর্ষণ। ইমামা বিড়ালছানাটাকে তুলে নিয়ে আদর করল, চুমু খেল, গালের সঙ্গে চেপে ধরে রাখল। ইমামা মৃদু হেসে বলল, তোর নাম বুঝি মায়া? তুই তো সত্যিই মায়া। মুহূর্তেই আমাকে মায়ায় ফেলে দিলি রে মায়া। অন্ধকারাচ্ছন্ন কক্ষে স্ক্রিনের সামনে বসে থাকা লোকটার ঠোঁটেও যেন তখন এক বিন্দু হাসি ফুটে উঠল। চেয়ারে গা এলিয়ে দিয়ে সে গাম্ভীর্যহীন কণ্ঠে সাবলীলভাবে জানতে চাইল, হ্যাপি? খুব। ওয়ান মোর উইশ। আমার বইগুলো? নোপ। কেন? কেন? বিকজ দে আর ফিকশনাল ম্যান। কেন? আপনি জেলাস? আই এম নট জেলাস, আই এম বার্নিং ইনসাইড। ইমামা চুপ করে গেল। তাদের কথোপকথন মনে হলে ছোট্ট এক অভিমানী কন্যা যেন নির্ভয়ে সকল ইচ্ছে জানাচ্ছে কোনো স্যান্টা বা জাদুকরকে, কিন্তু বাস্তবে তা নয়। ইমামার ঠোঁটের কোণে জমে হয়েছে রহস্যের ছায়া। কণ্ঠে মিষ্টি সুর থাকলেও মুখে পাথর সমস্থিরতা। এক অদৃশ্য ছলনা লুকিয়ে আছে তার চোখে। স্ক্রিনের ওপাশের মানুষটা সে ছলনা টের পেলেও মুখে ফুটিয়ে তুলল বাঁকা হাসি। আগের মতোই নির্লিপ্ত সুরে বলল, ওয়ান মোর উইশ বেবি। ইমামা মুচকি হেসে জবাব দিল, আপনি কি ম্যাজিশিয়ান নাকি কোনো ফিকশনাল ক্যারেক্টার যে সব ইচ্ছে পূরণ করে? ফিকশনাল ফর আদার্স বাট রিয়েল ফর ইউ। একটু থেমে, ইয়র রিয়েল ম্যান। মাই ম্যান? ইয়েস বেব। ইমামা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল ক্যাবিনেটের দিকে। ভেতর থেকে বের করল সেই কালো কোটটা, যেটার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে এক অচেনা গন্ধ, এক অদ্ভুত টান। সে কোটটা মুখের সঙ্গে চেপে ধরল, গভীরভাবে ঘ্রাণ নিল। ফোনের ওপাশে কোনো শব্দ নেই, না হুঙ্কার না নিঃশ্বাস। সেই পার্টি নাইটের পর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ইমামা যখনই কোনো ছেলের স্পর্শে গেছে বা একটু বেশি কথা বলেছে, তখনই হঠাৎ কোনো না কোনোভাবে বাধা এসেছে। এমনকি একবার তার কাজিন রুমে এসে বিছানায় বসেছিল, সে পাশে বসতেই প্রাইভেট নাম্বার থেকে একের পর এক কল আসতে শুরু করে। এমনটা একবার নয়, অসংখ্যবার হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই সেই কোটটা বুকের সঙ্গে চেপে ধরে ঘ্রাণ নেয়, গায়ে দেয়, তখন কোনো কল আসে না, কোনো বাধা আসে না। দুইয়ে দুইয়ে চার মেলাতে আর দেরি হলো না। ইমামা ঠোঁট শক্ত করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, আপনি সেই কোটম্যান, রাইট? ওপাশের লোকটা বরাবরের মতো আজও ইমামার বুদ্ধির তারিফ না করলে পারল না। ঠোঁটের কোণে গর্বের হাসি ফুটল, গালের ভেতর জিভ ঘুরিয়ে মৃদু হেসে তার চিরচেনা গম্ভীর স্বরে বলল, উফ ডার্লিং, ইউ আর সো ব্রেভ। তবে আর না, এখন থেকে আপনাকে বোকা হতে হবে। দুই চালাকের একসাথে সংসার হয় না। একজন যদি ধূর্ত হয়, আরেকজনকে বোকা হতে হয়। আর আপনাকে প্রোটেক্ট করতে আমার চোখ কান সবসময় খোলা রাখতে হয়। গট ইট? সংসার? সংসার? ডিড আই সেড দ্যাট? ইয়েস, জাস্ট নাও। সে একটু নরম স্বরে হেসে বলল, ওকে, রিমেম্বার দেন। হোয়াট? নাথিং বাট জাস্ট মেক আ উইশ, আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ। হঠাৎ এগলটা কর্কশ শব্দে ডেকে উঠল। ইমামা চমকে জানালার দিকে এগোলো। নিচের দিকে চোখ পড়তেই নিঃশ্বাস আটকে গেল তার। দেয়ালের ওপারে নিঃশব্দ অন্ধকারে অর্ধশত কালো পোশাকধারী দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে লাল গোলাপের গুচ্ছ তুলোর মতো ধরা, আলোহীন রাতেও জ্বলছে তাদের রঙে। বাতাসে গোলাপের গন্ধ আর ঈগলের ডাকে মিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে মুহূর্তেই। ইমামার দীঘল বিস্মিত চোখ বিস্ফারিত, বুকের ভেতর হু হু করছে। এসব কি হচ্ছে? এই শহরের চাঁদহীন রাতে কে এমন নাটক সাজিয়েছে তার জন্য? ওই লোকটা? কোটম্যাম? ক্রিমিনাল? কে জানে? নাকি কোনো শয়তান বা প্রেমিক যে তার কষ্টটা মিছে দিতে চাইছে এই অদ্ভুত রোম্যান্সে?
আই এম আ কনফিডেন্ট লেডি, আমাকে এত সহজে বোকা বানানো যায় না। আর কে? মৃদু হাসির শব্দ এলো। মেয়েটা অত্যাধিক চালাক, সহজে গলে যাওয়ার পাত্র নয়। এনিমোর উইশ? যা চাইবো তাই পাবো? চেয়ে দেখতে পারেন। বাংলার মাটিতে আমি স্নোফল দেখতে চাই। ওয়েট। ইমামার চোখ লেগে এসেছিল। হঠাৎ হেলিকপ্টারের পাখার ঝাপটানো শব্দে চমকে উঠে বসল। জানালার কাছে ছুটে যেতেই থমকে গেল। এ কি সত্যি স্নো, স্বপ্ন না বাস্তব? ইমামা নিজেকে ধাতস্থ করতে বাইরে হাত বাড়ালো। ধূসর সাদা ফেনা তার হাতে পড়ল। মুহূর্তে শীতল স্পর্শের হৃদয়টা নেচে উঠল। গাম্ভীর্য, যা এতক্ষণ ধরে রেখেছিল তাকে, তা আর টিকে থাকল না। সে ছুটে গেল খোলা বারান্দায়। মাথার উপরে দুটো হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছে। বাতাসে স্নোয়ের নরম ঝর্ণা। ইমামা 2 হাত মেলে আকাশের দিকে ছড়িয়ে দিল। হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো নাচতে লাগল। এতক্ষণে ঠোঁটের কোণে ফুটে উঠেছে প্রাণ খোলা স্বচ্ছ নির্মল হাসি। সে হাসছে, অথচ দূর থেকে অশ্রুসিক্ত চোখে কেউ তাকিয়ে আছে তার দিকে। ওয়াসিম ভিলার কিছুটা দূরে অন্ধকারের আগালে দাঁড়িয়ে সেই ব্ল্যাক মাম্মা। ডেনিম জ্যাকেট পরা মানুষটার চোখে এক নিঃশব্দ কাতরতা। দৃষ্টি নিবদ্ধ খোলা বারান্দায় উচ্ছ্বাসে মেতে থাকা ইমামার দিকে। হেলমেট আর কালো মুখোশে মুখ দেখা না গেলেও অশ্রুর দীপ্তি লুকোনো যায় না। সে কাঁপা হাতে ফোন বের করে ইমামাকে মেসেজ পাঠালো, তোমার আমার প্রেমের আমি কি একাই স্মৃতির বাহক? তখনই ওপর থেকে ঝাল এসে পড়ল তার উপর। সামনে ঝুঁকে আসছে অজস্র গাড়ি। হঠাৎ প্রশ্ন বেজে উঠল, এ কি তার জন্য ফাঁদ ছিল? এত আয়োজন করে তাকে ডাকা হয়েছে ফাঁদে ফেলার জন্য? তৎক্ষণাৎ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল সুরাকারের। কিন্তু সে তো আর ছোট খেলোয়াড় নয়। দ্রুত পকেট থেকে লাইটার বের করে ঝালে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তেই নিজেকে মুক্ত করল। তারপর বাইকে স্পিড তুলে ছুটল সামনে। তবে পিছন থেকে ধেয়ে আসা গাড়ি থেকে বাদামি চোখের সেই লোকটার বন্দুকের গুলি লাগল তার পিঠে। তীব্র এক ঝাঁকুনি খেল শরীর, তবুও সে থামল না। হঠাৎ করেই ব্যস্ত রাস্তায় মিলিয়ে গেল সে ছায়ার মতো।